নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায় চৌধুরী এবং আমার সঙ্গে রয়েছে অশোক দিন্দা। নমস্কার। মানে একত্রে মিলে আজকে আমরা শুরু করছি। অশোক দা, প্রথমেই তোমাকে অনেক শুভেচ্ছা। এক যুগ বৈবাহিক জীবন কাটালে, আজকে 12 বছরে তোমার বিবাহ, মানে যে জন্মদিন, সেই জন্মদিন আজকে পালন হবে। তো কি প্ল্যান আছে আজকে শুনি? হয়ে গেছে 22শে জুলাই এবং সত্যি মনে হচ্ছিল যেন খুবই, এই তো সেদিন আগে, কয়েকদিন আগে বিয়ে করতে যাচ্ছিলাম, নার্ভাস। হ্যাঁ, সেই কদিন আগেই বিয়ে হলো। হ্যাঁ, দেখতে দেখতে 12 বছর কেটে গেল। মেয়েও হয়েছে একটা সুন্দর, তার ভালো পড়াশোনা হচ্ছে, সে 7 ক্লাস এজ, এবং আমরা হ্যাপি ফ্যামিলি। আমি চেষ্টা করি সবসময় ফ্যামিলিকে সময় দেওয়ার, ফ্যামিলির সাথে সবসময় সময় কাটানোর। যদিও ব্যস্ততার কারণে বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করতে হয়। এতদিন খেলার মধ্যে ছিলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ছুটতে হয়েছিল। এখন আবার পলিটিক্সে এসেছি, এখনও বিভিন্ন রাজ্যে, এবং আমার তমলুকেও, ময়নাতেও ছুটতে হচ্ছে সপ্তাহে 2 দিন 3 দিন ধরে। সো এই সময়, তার মধ্যেও থেকেও সময় বের করতে হয় এবং ফ্যামিলিকে সময় দিতে হয়। তো উই আর হ্যাপি। অশোকদা, তুমি রাজনীতিতে পা রেখেছো 2021 সালে, এবং এমন একটা জায়গা থেকে যেখানে মাতঙ্গিনী হাজরা, যেখানে বীরেন্দ্রনাথ শাসমল, যেখানে পরাধীন ভারতের প্রথম জাতীয় সরকার গঠিত হয়েছিল পূর্ব মেদিনীপুরের তমলুক, সেই তমলুক সাংগঠনিক জেলা থেকে তুমি ময়না কেন্দ্র থেকে জয়ী হয়েছো এবং 4 বছর হয়ে গেল, 4.5 বছর হয়ে গেল। আর তার আগে দীর্ঘ জীবন ক্রিকেটার হিসেবে, রাজনীতি হিসেবে তোমার সময়টা বেশ কম। কোন পেশাটা বেশি আকর্ষণীয় মনে হচ্ছে? দেখ, ক্রিকেট ইজ ডিফারেন্ট, স্পোর্টস ইজ ডিফারেন্ট, এবং আমি ওখানকারই ছেলে, সেটা তোমায় বলে রাখি। আমি ময়নায় বিধানসভায়, আমার তমলুক থানার অন্তর্গত আমি, তো আমার ময়নাতে 2খানা থানা পড়ে, এক তমলুক এবং ময়না, এবং সেই ময়না বিধানসভার অন্তর্গত আমার বাড়ি। সো আমি আমার বাড়ির থেকেই দাঁড়িয়েছি। যদিও আমি খেলার সূত্রে বহু বছর আমি কলকাতায় থাকতাম, কিন্তু আমি মাসে, 2 মাসে, 2.5 মাসে একবার করে যেতাম এবং সবসময় মানুষের পাশে থাকতাম। যখন বন্যা হতো, কিংবা কারো পড়াশোনার ক্ষেত্রে, কারো বিবাহের ক্ষেত্রে, কিংবা কেউ হসপিটালাইজ হওয়ার জন্য, বিভিন্ন রকমের, সেই ছোট থেকে একটা নেক ছিল মানুষের পাশে থাকবো। মানুষের যখনই সুযোগ পেয়েছি মানুষের পাশে ছিলাম, মানুষকে সাহায্য করেছি, এবং মন্দির তো ছিলই, এবং অনুষ্ঠান বিভিন্ন রকমের, এতে যখনই আমি সুযোগ পেতাম, আমি আমার এলাকায়, সেই গ্রামের টান, সবসময় বলে না, মাটির টান, সবসময় আমি যেতাম। এবং সেই কারণে হয়তো যে 2021 সালে জেতাটা ভীষণ টাফ ছিল, যদিও 1260 ভোটে জিতেছিলাম, 17,000 ডেভিসিট নিয়ে নেমেছিলাম, কিন্তু টাফ ছিল। কিন্তু তা সত্ত্বেও ওই বাবা মায়ের আশীর্বাদ, এবং আমার বাবাও প্রচুর হেল্প করে গিয়েছিলেন মানুষকে, এবং আমি যখন ক্রিকেট খেলতাম তখনও আমি মানুষকে হেল্প করতাম, এবং আমি রাজনীতি কিছু বুঝতাম না, জানতাম না, একটা না জেনে অজানা জায়গাতে, মানে রাজনীতি যেটা জানা নেই, সেখানে নেমে জেতাটা খুবই টাফ ছিল। এবং আমার যারা কার্যকর্তা ছিল তারা প্রত্যেকে মরিয়া ছিল জেতার জন্য। তাদের পাশে আছি সবসময়, এখনো পর্যন্ত আছি, এবং তাদের কারণেই আজকে ময়না বিধানসভা থেকে আমি জিতেছি। আচ্ছা অশোক দা, একটা বিষয়, মানে তুমি জিতেছো, সেটা হচ্ছে 2021 সালে, এবং তারপরে বিজেপির একটা বিরাট অংশ তোমার এলাকাতে তারা পোস্টাল ভায়োলেন্সের শিকার হয়, তারা ঘরছাড়া হয়ে যায়। কিন্তু তারপরেও 2024 সালে তোমার লোকসভা থেকে বেশ ভালো ফল হয়েছিল। তোমার বিধানসভাতে কত লিড ছিল, কত রকম ছিল? দেখো, 1260-এ 21 সালে 1260 ভোটের লিড ছিল, এবং 2024-এ প্রায় 10,000-এর কাছাকাছি আমরা লিড পেয়েছি। কিন্তু তার তোমার বিধানসভাতে? ইয়েস। এবং তার মাঝখানে তুমি দেখো, আমি আমাদের একজন কর্মীকে হারিয়েছি, বুথ সভাপতিকে মানে নৃশংসভাবে হত্যা করেছে। বাগসা বলে একটা জায়গা ছিল, যেখানে আমি প্রায় 12,000 লিড পেয়েছিলাম, সেখান থেকে লিড দিয়েছিল বলে। এবং ওই ব্যক্তিটা একটা 5-6টা বুথ পুরো আগলে রাখত, দারুণ সাংগঠনিক লোক, এবং সেখান থেকে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়, তারপর তাকে মার্ডার করে দেয়। তো তারপরে পঞ্চায়েত ইলেকশন হয়, সেখানে এমন কোনো দিন যায়নি আমি রাতের পর রাত ঘুমোতে পারতাম না। এভরি ডে বোম পড়তোই পড়তো। টিএমসি এসে বন্দুক, দিনের বেলা বন্দুক কাঁধে নিয়ে ঘুরছে, বালতি করে বোম নিয়ে ঘুরছে। কিন্তু মানুষকে আমি কথা দিয়েছিলাম যে আমরা যদি এখানে প্রধান সিট গড়ে তুলতে পারি 2023 সালে, তারপর থেকে একটা বোম ফেলতে দেবো না।
সেই প্রতিশ্রুতিটা রাখতে পেরেছি মানুষের, যে সেখানে যেদিন থেকে বাগচাতে বিজেপি প্রধান হয়েছে সেদিন থেকে একটা বোমও পর্যন্ত পড়েনি, এবং টিএমসির বাড়ির থেকে মানুষজন আমায় ফোন করে বলে যে সত্যি আপনি বলেছেন যেটা সেটা করেছেন। তো সেই স্যাটিসফাইডটা পাই মানুষের থেকে অ্যাজ এ বিরোধী হয়ে, এবং মাত্র 70 লক্ষ টাকা পেয়ে এমএলএ ল্যাডের তুমি কিছুই করতে পারবে না। ময়না একটা বৃহত্তম জায়গা, সেই নাইকুড়ি থেকে নীলকুঞ্জা থেকে একদম বাগচা অবধি, হ্যাঁ সেই বলাইপন্ডা অবধি, তো ভীষণ ভৌগোলিকটাও বেশ 3টে নদী দিয়ে ঘেরা, সবসময় কিছু না কিছু লেগে থাকে। মানে ওইটুকু টাকাতে আপনি কিছু করতে পারবেন না 16টা অঞ্চলে, কিন্তু মানুষের ভালোবাসা পেয়েছি। যতটা সম্ভব হয়েছে মানুষের কাছে গিয়ে নিজের কিছু কিছু জায়গাতে নিজের পয়সাও খরচা করে বাঁধ বেঁধে দেওয়া থেকে শুরু করে করেছি যতটা সামর্থ্য অনুযায়ী আমি আমার করেছি, এবং মানুষের পাশে আছি, এবং মানুষের ভালোবাসাও আমি পেয়েছি। আচ্ছা, বিধায়ক তহবিল থেকে যে টাকাটার কথা তুমি বলছো 70 লক্ষ টাকা, সেই টাকা কি তুমি ঠিকঠাক করে পাচ্ছ? না, ওটা পাচ্ছি আমি, কিন্তু কাজ করাতে ভীষণ লেট হচ্ছে, ডিলে হচ্ছে। মানে 5 বছরে যদি 70 লক্ষ টাকা দিই, কত টাকা হবে? আমাদের প্রথম তো খুবই সমস্যা হয়েছিল যে কাজ করাতে গিয়ে কোনো কন্ট্রাক্টর কাজ নিচ্ছিল না, কারণ যেই কন্ট্রাক্টর কাজ নেবে তাকে গিয়ে টিএমসি দাদারা তারা গিয়ে থ্রেড দিত। তো বাধ্য হয়ে ডিএম থ্রু দিয়ে করাতে হতো, ডিএম ভিডিও থ্রু দিয়ে করাতে হতো। সেই যখনই করাতে হলো তখন একটা কাজ করতে তোমার দীর্ঘমেয়াদী সময় নেই। আচ্ছা, তো সেই জিনিসটাতে যখনই হবে তখন তুমি তো পিছিয়ে পড়বে, এভরি ইয়ার তুমি পিছিয়ে পড়ছো। সো শাসক দলে থাকলে সেটা আলাদা, বিরোধীতে থাকলে অবশ্যই সেটা আলাদা। এই জিনিসটা খুবই খারাপ যদিও মনে করি। এমএলএ হিসেবে আমি ময়নার এমএলএ ল্যাডের টাকা হচ্ছে ময়নার প্রাপ্য। যত তাড়াতাড়ি উন্নয়ন হবে তত ময়নার ডেভেলপমেন্ট হবে, সেটা যদি করতে না দেয় শাসক দল তাহলে সেটা কিছু করার নেই। না মানে এই যে তুমি 70 লক্ষ টাকা করে বলছো, তাহলে মোটামুটি 5 সাথে 35, 5 বছরে 3 কোটি 50 লক্ষ টাকা মোটামুটি হাতে। সেটা কি মানে আদৌ এসছে তোমার কাছে পুরোটা? হ্যাঁ অবশ্যই। প্রথম বছরটা ছিল না, কারণ প্রথম বছর পাইনি, কোভিড ছিল বলে সেটা এমপিরাও পায়নি, এমএলএরাও পায়নি, পুরো ভারতবর্ষে কেউই পায়নি। তারপরে বা পরবর্তী ইয়ার থেকে আমরা পাচ্ছিলাম যেটুকু, এবং আমি বলছি এখনো আমার স্কিমগুলো জমা পড়েছে, এবং বিভিন্ন জায়গাতে মন্দিরের পাশে লাইট, রাস্তায় লাইট, যেখানে খুবই রাস্তা বিজেপি করে বলে তারা একটা রাস্তা দেয় না পর্যন্ত, তাদের সেই রাস্তা দেওয়া থেকে শুরু করে যতটা সম্ভব, যেটুকু 16টা অঞ্চলে ভাগ করলে কত টাকা করে বা পড়বে বিভিন্ন, তার মধ্যে তোমাকে 3টে ডিপার্টমেন্টে ভাগ করে দিতে হয়, টাকা কিছু তোমাকে স্কুলে দিতে হয়, কিছু স্বাস্থ্য দিতে হয়। সো সেগুলো ভাগ করে দিতে হবে। সিস্টেম আছে, এবং সব কিছু তুমি করতে পারবে না, তোমাকে বেঁধে দেয়। তুমি একটা প্রতিবন্ধীকে চেয়ার দিতে পারবে না, সেখানে লেখা থাকবে না এমএলএ অশোক দিন্দা সেই চেয়ারটা দিয়েছে, সেই চেয়ারটা যখন ঠেলে নিয়ে যাবে তার পেছনে লেখা থাকবে। সেই কারণে দিদি 2021 সালে ওটাকে উড়িয়ে দেয়। তো বিভিন্ন যে প্রতিবন্ধীরা থাকে তারা সেই তহবিল থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। আমাকে একটা বিষয় দীপঙ্কর, এটা তোমারও জেনে রাখা দরকার যে অশোক দিন্দা কিন্তু যে এমএলএ হিসাবে যা কামায় সেটা অশোক দিন্দার কিছু যায় আসে না, এবং অশোক দিন্দার কিছু মানে টাকা গড়ে থাকে না, কিন্তু অশোক দিন্দা নিজের গ্যান্টের পয়সা খরচ করে বিদেশে বেশ কয়েকজনকে পড়তে পাঠিয়েছে। এটা যদি একটু অশোক, এটা আমি মিডিয়ার সামনে বলতে চাই না, কিন্তু তুমি করেছো তো। আমি অনেক কিছুই করেছি। হ্যাঁ, আমি কি বলেছি, শুরুতেই বলেছি যে মানুষের সামনে, মানুষের সাথে আছি, শুধু আজ নয়, যেদিন থেকে আমি উপার্জন করতে শিখেছি। আমি আমার বন্ধু বান্ধব এবং যারা আর্থিকভাবে একদম ভেঙে পড়া মানুষ, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তার বাবা রিক্সা চালায়, সে পিএইচডি করবে, সে কোথা থেকে পাবে? আচ্ছা অশোকদা, আমার বাড়িও পূর্ব মেদিনীপুর, আমিও পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র। ময়না আমি জানি, খাল বিল নদী একদম গ্রামীণ এলাকা। আমাদের দর্শকদের জন্য আমরা যেটা জানতে চাইছি যে এই যে তোমার একটা উত্থান, মানে আন্তর্জাতিক জায়গায় তুমি একটা 5 স্টার হোটেল 7 স্টার হোটেলে এখন কোনো অসুবিধেই নেই, অ্যাফোর্ড করতে পারো। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তো এখন তৈরি হলো, কিন্তু একটা বলা যেতে পারে একটা স্বপ্নের উত্থান, একটা ভারতীয় ক্রিকেট দলের আইপিএল খেলছো। আমি বলছি তোমার ছোটবেলা, তোমার কৈশোর, তোমার যৌবন এতটা তো আরামের জীবন ছিল না, অনেক কষ্ট, অনেক দুঃখ যন্ত্রণা, দারিদ্র নিশ্চয়ই দেখতে হয়েছে, মানে নাকি তুমি? না, একদমই না। আমরা খুবই মধ্যবিত্ত বাড়ির ছেলে। আমার বাবা হোমিওপ্যাথি ডক্টর ছিলেন, এবং ফার্স্ট অফ অল আমি যে ক্রিকেটার হলাম কি হবে সেটা আমি বলাটা খুবই
মানে আশ্চর্য হয়ে যাবে যে আমি নিজেও এখন ভাবি আমি 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 না ড্রিম, আমি এখন ড্রিমের মধ্যে এখনো ঘুমিয়ে আছি হয়তো, কিন্তু বাস্তবে ওখানে একটা কোনো মাঠ নেই, ক্রিকেট খেলার কোনো মাঠ নেই, স্টেডিয়াম দূরের কথা। ফুটবল খেলার স্টেডিয়াম তো ছেড়ে দাও, স্টেডিয়াম তো ছেড়ে দাও, ওখানে কোনো মাঠ নেই। আমি কলকাতায় আমি খুব বদমাশ ছিলাম, দুষ্টু ছিলাম ছোটবেলায়। আমার 7 বছর যখন বয়স তখন আমার বাবা হারাই, তখন আমার সবে ছোট ছেলে, আমি আমার 4 ভাই, আমি সব থেকে ছোট, 3 দাদা আমার উপরে, তারা আমাকে এবং খুব মানুষ করেছে। এবং তার সাথে সাথে আমার মামা সিএস ছিল কোম্পানি সেক্রেটারি, কলকাতায় টালিগঞ্জে থাকতেন। তো যখন ক্লাস 9-এ আমি পরীক্ষা দিই, বোর্ড পরীক্ষা দেওয়ার পর কিছুদিন গ্যাপ থাকে, সেই সময় পুজোর সময়টা, তো আমি কলকাতা ঘুরতে আসি, প্রথমবার ট্রেনে চড়ি আমি ফার্স্ট টাইম, এবং আমার মা হাহু করে কাঁদছিল সেই সময়, আমার মনে আছে আমার ক্লিয়ারলি, 1998 সাল। এবং আমি যখন ট্রেনে উঠি, যখন প্রথমবার ট্রেনে চড়ি, যখন হাওড়া স্টেশনে নামি, আমি এমনি গ্রামের দুষ্টু ছেলে, বাট হাওড়া স্টেশনে নেমে আমি মামার হাত দুটোকে এইভাবে আমি জড়িয়ে ধরি, এত লোক একসাথে কখনোই দেখিনি। তারপরে কলকাতায় এলাম, 2 দিন আমি ঘর থেকে বেরোইনি, এত বাড়ি ঘর দোর, আমাদের এমনি গ্রাম কি, এখানে বাড়ি তো ওখানে একটা বাড়ি, এখানে গিজি 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 বাড়ি, এত গাড়ি ঘোড়া দেখে ভীষণ নার্ভাস হয়ে গেছিলাম। 2 দিন বেরোয়নি। তখন নেক্সট ডে শনিবার দিন একটা অফ ছিল আমার, তো আমাকে নিয়ে বললো সকালবেলা বাজারে যাবে। তো বাজারে যখন গেলাম তখন দেখলাম একটা কোচিং সেন্টারে প্র্যাকটিস হচ্ছে, তো আমি সেখানে মামার হাতটা ছেড়ে দিলাম। আমার মামা বললো এখান থেকেই সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকরের মতো প্লেয়ার হয়। আমি প্রথমবার হেলমেট পরা, কেউ খেলছে, মানে বাইকের হেলমেট নয়, এটা হচ্ছে ক্রিকেট হেলমেট। আমি টিভিতে দেখেছি, কিন্তু এইভাবে দেখিনি। বাট আমি টেনিস খুব ভালো খেলতাম, আমি ওখানে ফুটবল খুব ভালো খেলতাম, আমি স্পোর্টসে খুব ভালো ছিলাম, মামা জানতো। এবং মামা যখন বললো যে এখান থেকে হয়তো, আমি বললাম এদের থেকে তো আমি ভালো খেলি। সো মামার মনের মধ্যে একটা কিউরিওসিটি জাগলো। মামা আমার মাকে জিজ্ঞেস করলো, দাদাদেরকে জিজ্ঞেস করলো, বলে কি একবার দিয়ে দেখা যাক। তো আমি পরের দিন, রবিবার দিন আমি গেলাম, আমাকে নিয়ে গেল কোচিং সেন্টারে ভর্তি হতে। সেখানে আমি গেলাম খালি পায়ে, আমি জুতোও নিই, আমি তো ওখানে বুটি কিনিনি, তো জুতোও নিই। তো কোচিং সেন্টারে বললো না, জুতো ছাড়া তো অ্যালাউ হবে না, জুতো প্লাস ড্রেস কোড। সো আমার এখনো মনে আছে, আমি 7 নম্বর কেটস কিনেছিলাম, স্কেটস, বোলিং স্পাইক্স তো ছেড়ে দাও, অনেক দামি কেটস। আগে দেখবে কিরকম আমি পারি কিনা, তারপরে কেনা হবে। তো কেটস কিনলাম, 7 নম্বর কেটস কিনেছিলাম। তারপরে সেই কেনার পর সেটা পরে যখন খেলে, আমি যখন বললাম যে আমি ওখানে ফার্স্ট ডিভিশনের প্র্যাকটিস হচ্ছিল পাশে, আমি বললাম আমি ওইখানে গিয়ে বোলিং করবো। কোচকে বললাম, কোচ আমাকে বলেছিল যে তোমার ওখানে আসতে মিনিমাম 5 বছর সময় লাগবে, তুমি ওখানে চলে যাও যেখানে সিনথেটিক বলে কংক্রিটে প্র্যাকটিস হচ্ছিল। তো উইথিন 15 মিনিটস বাহ, সো আমি হাততালি দিই, এটা সিরিয়াসলি, তারপরে আমার গার্জেন কল হলো, হ্যাঁ, আমার মামা বললো কাকে মেরেছিস, কি ধরেছিস, মারপিট করেছিস কিনা। আমি না, কাউকে মারিনি, বল দিয়ে মেরেছি। তো আমার দিদি আমাকে বলছে তুই মারপিট করেছিস, নাহলে কোনো গার্জেন কল হয় না। তো এই মামা এলো এবং আমার কোচের সাথে কথা বললো। সেই সময় দিদিও ছিল, এবং দিদি এখন আমেরিকাতে, মামা নেই, এই কয়েক বছর হলো মারা গেলেন। বাট কি যে কথা বলেছিল আমার কোচের সাথে আমার মামার, আমি আজ পর্যন্ত আমি জানি না। আমি এখনো পর্যন্ত আমার কোচ চেঞ্জ করিনি। কোচের নাম অটল দেব বর্মন, টালিগঞ্জে থাকেন। আমি যখন ক্রিকেট যখন ভালো খেলতে শুরু করলাম, বহু কোচ আমার কাছে আসার চেষ্টা করলো, বাট আমি সবসময়, আমি আমার গুরু একটাই, সে উনি ফাস্ট বোলার ছিলেন না, স্পিনার ছিলেন, কিন্তু আমি ওনাকেই আদর্শ মেনে আমি ক্রিকেটের যা করেছি, যেটুকু করেছি, ওনার আদর্শতেই করেছি। কিন্তু এই আদর্শের কথা বলছো, এই এবং তারপরে আমি বলি যে স্ট্রাগলটা আমি বলছি। সো মামা রিটায়ারমেন্ট হয়ে গেল, তারপর মামা চলে গেল, কিন্তু তখন আমার থাকার জায়গা নেই। তো আমি এখানে থাকতাম, কলকাতাতে থাকতাম। আমার স্কুলের স্যার আমাকে খুব হেল্প করেছিল, যে পড়াশোনা 2টো নৌকায় পা দিয়েছো, যে কোনো একটা। দেখুন, আমি যেটা করব শেষ দেখব, আমি দরকার হলে কোনো রেস্টুরেন্টে, চা দোকানে কাজ করব, কিন্তু ক্রিকেটে যখন ঢুকেছি আমি ক্রিকেট খেলবো এবং শেষ দেখব। তো মামা যখন কলকাতা থেকে চলে গেল, তখন আমার থাকার জায়গা নেই, এবং কলকাতা আসা যাওয়া প্রচুর খরচা। এভরিডে 4 আওয়ার্স জার্নি করে আমি কলকাতায় প্র্যাকটিসের জন্য আসতাম। সো 8 আওয়ার্স আমার 24 ঘন্টার মধ্যে শুধু 8 ঘন্টা আমার জার্নিতে চলে যেত। সো তারপরে আমি
ক্রিকেট খেলেছি। সেই কারণেই আমার স্ট্রাগল দেখে সৌরভ গাঙ্গুলি খুব অ্যাপ্রিসিয়েট হয়েছিল এবং আমাকেও অনেক হেল্প করেছিল সৌরভ গাঙ্গুলিও। আজকে যেটুকু হয়েছিল সৌরভ গাঙ্গুলি প্লাস সিএবি অ্যাসোসিয়েশন আমাকে প্রচুর হেল্প করেছে এবং আমি কৃতজ্ঞ থাকবো সবসময় সিএবির কাছে। একটা বিষয়, মানে তোমার ইন্সপিরেশনটা কোন ক্রিকেটার ছিল? আমার ভালো লাগতো জাকাবুল শ্রীনাথ, ওই সময় জাহির খান আমি গুরু মানতাম। হ্যাঁ, দারুণ, ওনাদের সাথে খেলবো ভাবতে পারিনি। 2003 সালে একটা স্করপিও স্পিডস্টার, যে হু ইজ দ্য কুইকেস্ট বোলার ইন ইন্ডিয়া, সো সেখানে ইস্ট জোনের মধ্যে দেশপ্রিয় পার্কে ওই কম্পিটিশনটা হয়। প্রায় 5000 স্টুডেন্ট ওই কম্পিটিশনে ভাগ নিয়েছিল। আমার একটা ফ্রেন্ড সচিন জৈন বলে কোলাঘাটে বাড়ি, সো কোলাঘাট ক্রিকেটেও আমার প্রচুর আমাকে হেল্প করেছে এই বিষয়ে। মানে যখন কোলাঘাটেই একমাত্র যে তমলুক মেদিনীপুর ডিস্ট্রিক্টে, অনেক জায়গাতে হতো, তমলুকে হতো, হলদিয়াতে হতো, কিন্তু কোলাঘাটেও হতো। বাড়ি থেকে অনেকটাই দূর, বাট কোলাঘাটে আমি একটা মোটামুটি থাকার জায়গা পেয়েছিলাম কাঠচোড়াতে, ওরাও আমাকে হেল্প করেছিল আমার ক্রিকেটের জন্য। অনেকটা অর্ধেকটা রাস্তা আমার এগিয়ে গিয়েছিলাম, তারপরে কোলাঘাটে থাকতাম দিনের পর দিন। সো যাই হোক না কেন, তো ওই সচিন জৈন আমাকে বলেছিল তুই যা গিয়ে ওখানে তুই একটু বল কর, 3টে করে বল করতে পারবি, দেখ না কত স্পিড হয়। সো আমি যখন গেলাম তো লাস্ট 1 ঘন্টা বাকি আছে, সো সেখানে গিয়ে দেখলাম প্রচুর লাইন, বললো যে আর বেশি নেবে না, এর বেশি আর কম্পিটিশনে ভাগ নিতে পারবে না। কিন্তু তারপরেও আমি যখন লাইনে একটু একটু করে এগিয়ে গেলাম, আমার একটা সৌরভ মণ্ডল বলে একটা ফ্রেন্ড, তার সাথে দেখা হয়ে গেল। সে আমাকে, তার বাবা সে দাঁড়িয়েছিল সেখানে, তাকে সে বললো তুই এখানে ঢুকে যা। তারপর দেখলাম যে ফার্স্ট হয়েছে, হাইয়েস্ট বোলিং করেছে, তাকে জায়েন্ট স্ক্রিনে দেখাচ্ছিল। তো আমি বললাম যে সৌরভকে বললাম দেখ কিছুক্ষণ পরে ওইটা চেঞ্জ হয়ে গিয়ে আমার কাছে চলে আসবে। সো আমি ফার্স্ট বল করলাম, 3টে বল করতে হবে, আমি ফার্স্ট বল করলাম, তাকে টপকি দিলাম। তো পুরো ক্যামেরাটা সব কিছু আমার দিকে, আমি পুরো ছাতি, তখন আমার মানে স্পিড ঢক ঢক মানে কি বলবো আর। তো যাই হোক, আমাকে আর বল করতে হয় না, একটা বলই করতে হলো। তারপরে আমি ইস্টজন থেকে চ্যাম্পিয়ন হলাম, আমাকে পাঠানো হলো মুম্বাইতে সেখানে অল ইন্ডিয়া কম্পিটিশন হবে। সেখানে 16টা প্লেয়ার আনা হলো। 16টা প্লেয়ারের মধ্যে আমি আর প্রবীন্দর আওয়ানা জয়েন্ট উইনার হলাম। আচ্ছা। এবং উই গট দ্য স্কলারশিপ টু মহেন্দ্রা করেছিল এটা স্পন্সর। আমরা চলে গেলাম ব্রিসবেনে ট্রেনিংয়ের জন্য, 21 দিনের পাঠানো হলো। সো তারপরে যখন আমি কলকাতা এলাম, তখন কলকাতাতে আমার একটা নিউজ বেরোলো যে আমি বেঙ্গলের কুইকেস্ট বোলার। তারপর আমি ক্লাবে মোটামুটি সুযোগ পেলাম, আমি ভালো খেললাম। তারপরে আস্তে আস্তে বেঙ্গল, রঞ্জি ট্রফি, দেওধর ট্রফি, দলীপ ট্রফি, IPL, ইন্ডিয়া, নাও পলিটিক্স। স্বপ্নের স্বপ্নে। কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো যে তুমি যখন 98 সাল, তখন তুমি কলকাতা আসছো, শুরু করেছো, তৃণমূল কংগ্রেস তখন তৈরি হচ্ছে। তুমি কি বুঝতে পেরেছিলে যে এই দলটা যে জন্ম নিচ্ছে 1998 সাল, আমি তখন কলকাতায় আসছি, একসময় দলটার বিরুদ্ধে আমাকে লড়তে হবে? দেখো, আমি তোমায় বলি, আমি জীবনে কোনোদিন ফ্ল্যাগ লাগাই কোনো পার্টির, অনেস্টলি বলছি। তোমার গাড়িতেও নেই বিজেপি? না, আমি যখন ক্রিকেট ওই সময় আমি কোনো রাজনীতির সাথে ছিলাম না, আর আমি কখনোই ভাবিনি আমি পলিটিক্সে আসবো। আমার বন্ধুরা আমাকে খুব ইন্সপায়ার করেছে, বিকজ আমি সবসময় হেল্প করি মানুষকে। তো সেই কারণে, আর তার থেকেও বড় কথা যে আজকে আমি যখন কলকাতা ক্রিকেট খেলতে আসতাম, যখন এভরিডে আসতাম, আমার সাথে হাতে গুনে 7টা প্লেয়ার আসতো, 7খানা প্লেয়ার আসতাম। কিন্তু তারা এখন দেখছি অশোক ডিন্ডারকে দেখে প্রায় 100 প্লেয়ার তারা এভরিডে জার্নি করছে। হয়তো আরও 100 প্লেয়ার যারা এফোর্ড করতে পারছে না, যাদের মা বাবা ছেলেকে ছেড়ে দিতে পারছে না, ভয় পাচ্ছে কলকাতা পাঠাতে, কোথায় হারিয়ে যাবে, কোথায় কি হয়ে যাবে। সো এরকম কত ট্যালেন্ট ডিস্ট্রিক্টে পড়ে আছে, যারা আমাকে দেখে যে হ্যাঁ, যদি অশোক দিনটা পারে তাহলে আমি কেন নয়, তারা যখন আসছে। তো আমি চাই যে আমি পলিটিক্সে এলে আমি স্পোর্টসের ডেভেলপমেন্ট করব। পলিটিক্সে না মন্ত্রিত্বে? পলিটিক্সে তো এসেই গেছে, মন্ত্রিত্বে নেই। সরকারে এখন কিছু করতে পারছি না। আমি এই সাজেশনটা পলিটিক্সে এসে আমি শাসক দলের অরূপ বিশ্বাসকে দিয়েছিলাম যে 800 কোটি টাকা করে পাও তোমরা, এই টাকাটা বিভিন্ন ক্লাবকে না দিয়ে ওই ড্রিঙ্ক করতে, ক্যারাম বোর্ড কিনতে,
ওই সন্ধেবেলা ওই ব্যাডমিন্টন খেলতে যে 5-5 লাখ টাকা করে দাও, সেই টাকাটা না দিয়ে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তুমি যদি 5 কোটি করে দিয়ে যদি তুমি ডিস্ট্রিক্টে যদি তুমি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করো, তাতে তোমার ভোট ব্যাংক বাড়বে, কমবে না। কিন্তু এখানে যে তোমরা ক্লাবকে পয়সা দিয়ে যে ভোটের সময় তাদেরকে কাজে লাগাও, তার থেকে আমার মনে হয় উন্নয়ন করলে অটোমেটিক মানুষ আশীর্বাদ করে। তো আমি এনাকে এটা প্রস্তাবটা দিয়েছিলাম, কিন্তু প্রস্তাবটা গ্রহণ করেনি। বাট মাই গোল ইজ দ্যাট অনলি, যে ইচ অ্যান্ড এভরি ডিস্ট্রিক্টে আমি আমার স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার করব। যেদিন আমি সুযোগ পাবো, দ্যাট ইজ মাই মোটো এবং দ্যাট ইজ মাই গোল অনলি। এই কথাটা বলতে তুমি একবার অরূপ বিশ্বাসের অফিসে বা কোথাও গিয়ে মিট করেছিলে এবং লোকে ভেবেছিল তুমি তৃণমূল কংগ্রেস জয়েন করছো, এবং 2022 মনে আছে আমি ফোন করেছিলাম। আমি তোমার কথা বলি, হ্যাঁ। আমি জিতে যাওয়ার 4 দিন পরে হ্যাঁ। আমি সুজিত বোসের বাড়ি চলে গেছিলাম। আচ্ছা, আমার সাথে বহু দিনেরই সম্পর্ক টিএমসির বিভিন্ন মন্ত্রী নেতাদের, কারণ আমাকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের অনুষ্ঠানে দেখা হতো, বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্প, পুজো পার্বণ, প্লেয়ার হিসেবে ইন্ডিয়া প্লেয়ার হিসেবে আমি যেতাম। স্পোর্টসে লক্ষ্মীমিত্র শুক্লা ছিল সেই সময় ইউথ স্পোর্টস মিনিস্টার, এবং অরূপদা ছিল মিনিস্টার, তখন আমাকে কাজে লাগিয়েছিল, বিভিন্ন জায়গাতে স্পোর্টসের আমাকে নিয়ে যেত। তো সেই সূত্রে আমার সাথে অনেকের ববিদা সবার সাথে আমার আলাদা একটা পরিচয়। তো আমি সুজিত বোসের কাছে পৌঁছে গেছিলাম। তো সুজিত বোস মানে অনেকে ভেবেছিল যে আমি টিএমসি জয়েন করবো, কিংবা আমি বিভিন্ন জায়গাতে যেমন অরূপদাকে নিয়ে স্পোর্টসের কিছু আলোচনা, কিংবা ববিদাকে নিয়ে কিছু ময়না সম্বন্ধে কিছু এই করা, কিংবা সবাই ভাবছিল যে এই তো টিএমসি চলে যাবে। সো অশোক দিনরা নট লাইক দ্যাট। অশোক দিনরা 5 বছরের জন্য বিজেপিতে সাইন করেছে, উই আর এ কন্ট্রাক্ট প্লেয়ার, ঠিক আছে, পারফরমেন্স প্লেয়ার। এবার যারা তুমি দেখবে যারা পারফরমেন্স করবে তাদের ডিমান্ড থাকবে অবশ্যই। সো আই এম এ পারফর্মার। আমি 1260 থেকে 10,000 লিড দিয়েছি এবং আই এম এ পারফর্মার। আমি পারফর্ম করেছি, ভালো পারফর্ম করেছি, সেই কারণে আমার লিড হয়েছে, মানুষজন আমাকে দেখে ভোট দিয়েছে। তো সেই কারণে আমাকে অন্য দল চাইবেই, কিন্তু আমি চাইছি কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কে চাইলো সেটা দ্যাট ইজ বড় কথা নয়, তুমি কি চাইছো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। লোকে কি বললো, আমরা খেলোয়াড় মানুষ, আমরা যখন খেলতাম তখন আমরা যখন মুম্বাই খেলতাম, সো মুম্বাই 70,000 পিপল আমাদেরকে সাপোর্ট করতো না, তারা আমার এগেনস্টে কথা বলতো। সো উই আর ইউজ টু নেগেটিভ কথা শোনা, আমাদের ইউজ টু হয়ে আছি। আমার কিচ্ছু এসে যায় না কে কি বললো, আমি কি করছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা অশোকদা, এই যে মোহাম্মদ আজহার উদ্দিন, তারপরে একাধিক গৌতম গম্ভীর এখন আছেন, তারপরে নভজ্যোৎ সিং সিধু, তুমি লক্ষ্মীরতন শুক্লা বললে, তুমি নিজে একজন ক্রিকেটারদের পলিটিক্সে আসা মানে প্রায় একটা হ্যাবিচুয়েটেড, মানে একটা গৌতম গম্ভীর, হরভজন সিং, সচিন পাজিও ছিল রাজ্যসভায়। হ্যাঁ, তো না, উনি ছিলেন মানে নির্দল হিসেবে করা হয়েছিল, কিন্তু একদম দলের প্রতীকে যেভাবে গৌতম গম্ভীর যেমন বা তুমি যেমন। তো আমি বলছি যে এটার পেছনে কারণ কি থাকে, মানে শুধু কি ক্ষমতার দিকে, মানে পয়সার তো তোমাদের অভাব হয় না, মানে কোটি কোটি টাকা, পলিটিক্সে আসার কারণ কি হয়? মানে যারা এত সেলিব্রিটি, কিছু করার গোল নিয়েই আসে সবাই, কিছু করব, কিছু করতে হবে বাংলার জন্য, কিংবা কেউ গৌতম গম্ভীর দিল্লির জন্য, অরবিন্দ সিং পাঞ্জাবের জন্য, কেউ কিছু করার গোল নিয়ে আসে। যেমন আমি আমার গোলটা বললাম, আমার লক্ষ্য হচ্ছে এটাই, ইনফ্রাস্ট্রাকচার, প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া, শুধু নট অনলি ক্রিকেটার, ফুটবলার, অ্যাথলিটস। আমরা জানো আজকে 2000 এত আমরা 10 কোটি মানুষ বাংলায় বসবাস করি, এটা হরিয়ানার মতো ছোট্ট একটা স্টেট, তারা কত অলিম্পিকে প্লেয়ার প্রোডাকশন দেয়। উই ডোন্ট হ্যাভ এনি ওয়ান সিঙ্গল প্লেয়ার যে কোয়ালিফাই করে, এটা আমাদের বাংলা ট্যালেন্টের অভাব। উই আর নট গিভিং প্রপার ইনফ্রাস্ট্রাকচার, সদিচ্ছার একদম। আজকে উড়িষ্যা আমাদের পাশের রাজ্য, তারা হকি ওয়ার্ল্ড কাপ তৈরি করে ফেললো, টুর্নামেন্ট করে বেরিয়ে গেল। আমাদের একটা হকি গ্রাউন্ড নেই, বিধানসভায় চিৎকার করে বলে এই রিসেন্ট এখন নিউ টাউনে একটা হচ্ছে, কবে উদ্বোধন হবে ভগবান জানে। সো এই ইনফ্রাস্ট্রাকচারগুলো যদি না দাও তো প্লেয়ার তৈরি হবে কি করে? আজকে গড়ের মাঠে তুমি ফুটবল খেলতে যাবে, বল পড়ার পর একটা প্লেয়ার হবে কি করে? রোনাল্ডো মেসি বেরোবে কি করে? ওই মাঠে ফুটবল খেলা হয় না। মুখ্যমন্ত্রী যেখানে ফুটবল খেলা হয় সেখানে ক্রিকেট খেলা হয়। ওই চটি পরে ফুটবলে লাথি মারলে ফুটবলার হওয়া যায় না। আর সবাই তো সুযোগ পাবে না। এটা তোমার মোহনবাগান আর ইস্ট বেঙ্গল মাঠে গোটা তোমাকে প্লেয়ার তৈরি করতে হলে গ্রাসরুটে যেতে হবে, গ্রাসরুট স্ট্রং করতে হবে,
তোমাকে ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে। হোয়াট ইজ ইনফ্রাস্ট্রাকচার? ভালো কোচ, ভালো গ্রাউন্ড, ভালো জিম, তাদের ভালো নিউট্রিশন, তাদের ভালো ফিজিও, ভালো ডক্টর, তাদের অ্যাকোমোডেশন, সব কিছু তাদেরকে দেখতে হবে, তবে গিয়ে একটা প্লেয়ার তৈরি হয়। এত সহজ না একটা প্লেয়ার তৈরি হবে। ট্যালেন্টে বেরিয়ে চলে আসে অনেক প্লেয়ার, সাস্টেন করতে পারে না, কারণ তারা ওই জায়গাতে পৌঁছাতেও পারে না, বিকজ তাদেরকে ওইভাবে ইনভলভমেন্টে তৈরি করা হয় না। হরিয়ানা উড়িষ্যার উদাহরণ অশোকদা দিল। তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো দাবি করেন যে এ রাজ্যে স্পোর্টস খাতে প্রচুর টাকা, অনেক বাড়তি টাকা, বাম আমলের থেকে অনেক বেশি টাকা। তারপরে উনি নাকি প্রায় 100% কাজ করে ফেলেছেন। এমএলএ, তুমি একজন ক্রিকেটার, কি বল? আমাকে বলুক যে স্পোর্টসে প্রায় 800 কোটি টাকা করে প্রত্যেক বছর ইয়ারে বাজেট হয়। 800 কোটি টাকা কিসে খরচা করে বলুক কোথায়? বিভিন্ন যে ক্লাবগুলো রেজিস্টার করে আছে সেই সব ক্লাবকে দেয় নেট কিনতে কিংবা ক্যারাম বোর্ড কিনতে, সেখানে তারা ক্যারাম খেলে আর মাল খায়। ভোটের সময় যখন দাদাগিরির দরকার হয় তাদেরকে ডিউজ করে। আমি একটা কথা বলো যে একটা জায়গাতে কোনো স্টেডিয়াম হয়েছে নতুন, আমি সেদিন বিধানসভাতে স্পিকারের সামনে চিৎকার করে বলেছিলাম ভারত সরকার স্পোর্টস ডেভেলপমেন্ট করার জন্য তোমার জায়গা চেয়েছিল পশ্চিমবাংলায়, এবং আমি 2021 সালের পর আমি মিট করি অনুরাগ ঠাকুরকে। অনুরাগ ঠাকুরের সাথে আমার পার্সোনালি পরিচয় ছিল, বিকজ উনি যখন বিসিসিআই সেক্রেটারি ছিলেন তখন আমি ইন্ডিয়া খেলছি, সেই সময় সেই সূত্রে ওনার সাথে ভালো পরিচয়। এবং সেই সময় আমি 21 সালে যখন এমএলএ হই, উনি হচ্ছে সেন্ট্রালের স্পোর্টস মিনিস্টার। আমি সাডেনলি গিয়েই 21 সালে গিয়েই ওনার সাথে মিট করি, তো উনি আমাকে বলে যে তোমাদের ওখানে বাংলাতে আমি বহু বছর ধরে একটা মেল করেছি, সেই মেলের কোনো সদুত্তর পাইনি। 14টা স্টেট সেটাকে নিয়েছে, অথচ বাংলা নেয়নি। প্রায় 200 কোটি টাকার একটা ইনফ্রাস্ট্রাকচার স্টেডিয়াম, তার মধ্যে জিম, সুইমিং পুল, রানিং ট্র্যাক, এইচ অ্যান্ড এভরিথিং থাকবে। কিন্তু জেলা বেসিসে ভাগ করে দিয়েছিল, তোমার দুর্গাপুর, জলপাইগুড়ি, কোচবিহার, কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে তোমাকে জায়গাটা দিতে হয়। তোমাকে শুধু জায়গা দিতে হবে, পশ্চিমবঙ্গ সরকার জায়গা দেয়নি, এবং জায়গা তো দেয়নি, মেলের সদুত্তরও দেয়নি। যখন আমি এটা বিধানসভাতে বললাম, আমাকে বললো তোমাকে দিতে হবে, প্রুফ দিতে হবে। আমি আবার সেই মানে অনেক কষ্ট করে অনুরাগ ঠাকুরকে ফোন করে আবার সেই তাদের যে মেল যেটা করেছিল, আমার মনে হয় মিস্টার সেক্রেটারিকে করেছিল, এখানে স্পোর্টস সেক্রেটারি ত্রিবেদী বলে কেউ ছিল, লেটারটা আমার কাছে এখনো আছে। সেই লেটারটা আমি আবার জমা দিতে আমাকে বলছে মিস্টার দিন্ডা, স্পিকার বলছে মিস্টার দিন্ডা তুমি এটা পলিটিক্যালি এখানে তোমাকে তথ্য প্রমাণ দিতে হয়। এখানে তুমি বলেছো যে প্রায় 200 কোটি টাকা, কিন্তু ওখানে 200 কোটি টাকা মেনশন নেই, ওখানে মেনশন আছে 25 একর জায়গা। আমি স্যারকে বললাম যে 25 একর জায়গার উপরে কি 200 টাকা খরচা হবে? ওই টাকাটা মেনশন হতে পারে না, কখনো এই টাকার বাজেট হতে পারে না। ওখানে 200 কোটি লাগতে পারে, 400 কোটি লাগতে পারে। স্পোর্টস ডেভেলপমেন্ট করতে কখনো কখনো সাউথ আফ্রিকা থেকে ম্যাট নিয়ে আসতে হবে, হয়তো কখনো কখনো সাউথ আফ্রিকা থেকে কভার নিয়ে আসতে হবে, অস্ট্রেলিয়া থেকে কভার নিয়ে আসতে হবে, সেটা কভার করার জন্য তার খরচা আছে। সেই খরচাগুলো মোটামুটি আমি প্রায় একটা বললাম, উনি আমাকে বললেন অনুরাগ ঠাকুর প্রায় 200 কোটি টাকা, আমিও তাই বললাম প্রায় 200 কোটি টাকা। উনি আমাকে এটাতেই স্টপ করে দিলেন যে তোমাকে এখানে নাম্বার ইজ আ ওয়ার্ড, নাম্বারটা তোমাকে মেনশন করতে হবে কারেক্টলি, আদারওয়াইজ তুমি বলেছো ঠিকই, কিন্তু তুমি এখানে আগামী দিনে যখন তুমি কোনো কিছু তোমার ভয়েস রেজ করবে, সেখানে তোমার নাম্বারটা যেন ঠিক হয়। সো আমার নাম্বারটা শুধু ঠিক ছিল না, আমি শুধু বলেছিলাম প্রায় 200 কোটি টাকা। আরো বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট কি রাজ্য সরকার সেই জায়গাটা দেয়নি, অফারটাও নেয়নি। মানে শুধু ক্রীড়া না, রেলপথ হবে, হাইওয়ে হবে, বেড়া হবে, চেন কানেকশন বলা হয় না, যেটা মূলত বিভিন্ন ব্যবসাও হবে, সমস্তটা কেন্দ্রীয় প্রকল্প হলেই নেবো না, প্রচুর। হ্যাঁ, বঞ্চিত তো হবে সাধারণ মানুষ। তারপরে মানুষের সামনে বলবে কেন্দ্র দেয়নি, টাকা দেয়নি, কেন্দ্র টাকা দেয়নি, অশোকদা, আমার একটা কথা মনে আছে, তুমি বিধানসভার প্রসঙ্গ উত্থাপন করলে। একদিন মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বসেছিলেন, তিনি বলতে উঠবেন, তুমি বললে যে যা বলিবেন সত্য বলিবেন। মমতা বন্দ্যোপাধ্যায় খেপে গিয়ে তোমার কাছ থেকে আমি সত্য জানবো না, কি করে বলতে হবে, মনে আছে ঘটনাটা?
এটা দর্শকরা একটু শুনুন, এটা বেশ মজার গল্প, আমরা শেষ করি। হ্যাঁ, দিদি তার আগেই কিছুদিন আগেই বলেছিল যে প্রতিশ্রুতি হচ্ছে মানে ভাউতা, প্রতিশ্রুতি মানে ভাউতা। তখনও সেদিনই বলছিলেন যে আমি এখানে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা প্রতিশ্রুতি দেবেন না, ওটা ভাউতা। তখন বলেছিল তোমার থেকে কোনো আমি জ্ঞান শুনতে চাই না। অবভিয়াসলি আমি রাজনীতিতে ওনার থেকে অনেক অনেক ছোট, হ্যাঁ, অনেক অনেক ছোট, কাজ করার মানসিকতা নিয়ে রাজনীতিতে এসেছি। আমি একটা স্পোর্টস লাইনের লোক এবং খুবই মেহনতি লোক আমি মনে করি নিজেকে। এবং আমি যে রাজনীতিতে এসে আমি মানুষকে সময় দিতে পেরেছি, মানুষ যেটুকু যেই 4.5 বছর আমি রাজনীতিতে এসেছি, আমি মানুষের পাশে আছি দিন রাত। যখনই ময়নার লোক আমায় খোঁজে আমরা পাই। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মানুষ এটাই চায়, আর আমি এই জন্যই আছি এবং আগামী দিনেও থাকবো। 2022-এর 21শে জুলাই খুব চল উঠেছিল যে অশোক দিনদার তৃণমূল কংগ্রেস জয়েন করছে। এবার আমি তোমাকে, আমার মনে আছে, আমি একটা এখানকার একটা বেসরকারি একটা হোটেল আছে, সেই ছাদের মাথা থেকে তোমাকে আমি ফোন করেছি। তুমি বলে বিশ্বাস হচ্ছে না, দেখবে বলে একটা ভিডিও কল করলে, এবং সেখানে তুমি স্যান্ডো গেঞ্জি পরে বসে আছো বাড়িতে। আমি যে সংবাদ মাধ্যমে কাজ করলাম, আমি জানালাম যে অশোক দিনদার আজকে জয়েন করার কোনো চান্সই নেই। মানে এটা তো ওঠে মাঝে মধ্যে যে অশোক দিনদা আজকে জয়েন করবে, অশোক দিনদা কালকে জয়েন করবে, বরং এই লাস্ট 21শে জুলাই তো জয়েন করবে। অশোক দিনদা কি, অশোক দিনদার ক্যারেক্টার কি সেটা জানতে হবে। হ্যাঁ, অশোক দিনদার ক্যারেক্টার সবার সাথে মিলেমিশে কাজ করা, সবার সাথে কথা বলা। এখানে রাজনীতি করতে এসেছি বলে যে এর সাথে কথা বলবো না, ওর সাথে কথা বলবো না, এটা নয়। অশোক দিনদা একটা বাংলার মোটামুটি চেনামুখ, যেটুকু আমি নিজেকে অর্জন করতে পেরেছি, ইন্ডিয়ার মোটামুটি চেনামুখ এবং এক ডাকে মোটামুটি সবাই জানে। তো আমি এখানে পলিটিক্যালি কোনো কিছু করতে আসিনি। আমি চাই বাংলার উন্নয়ন হোক এবং আমি সবার সাথে কথা বলি। তো সেই কারণে অনেকে ভাবে যে সেই যে রাজনীতির যে সেই জিনিসটা একে অপরের সাথে মিলেমিশে চলা, সেটা তো এই বাংলা শেষ হয়ে গেছে, বাংলাতে শেষ হয়ে গেছে। বাংলাতে এখন শুধু রাজনীতি মানে হচ্ছে তোলাবাজি, কাটমানি, চুরি, ডাকাতি। নচিকেতা একটা ওই 21শে জুলাই চোর 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 করে একটা গান গাইছিল এই কদিন আগে 21শে জুলাই। আমি বলছে বাঁ দিকে চোর, ডান দিকে চোর, সামনে চোর, স্বপ্ন দেখে মন গানটা গাইছিলেন, এটাও রয়েছে মানে একদম গানটার সাথে উনিও বলছে আমিও চোর। তো গানের মধ্যে চিৎকার করে তো সেখানে যখন ওই চোর চোর যে বলে, তখনই ওই সব চোরেদের দেখাচ্ছে, ঠিক আছে, বাঁ দিকে ডান দিকে সামনে পেছনে। সো এই জিনিসটা দেখেও অবাক লাগে যে এটাই হয়তো পলিটিক্স। অশোকদা বলছে যে জুনিয়র রাজনীতিতে কিছুদিন আগে ময়নায় একটা সভা হলো, আমি এত সাকসেসফুল, এত বড় ভিড় গত কয়েক বছরে দেখিনি। মানে অশোকদার বক্তব্যের মধ্যে বিরাট পরিবর্তন। অশোকদা শুধু তুমি ক্রিকেটার হিসেবে যখন প্রথম তুমি ক্রিকেটে বিস্তর জানো, বিস্তর জ্ঞান, যখন রাজনীতিতে এলে তারপর নিজেকে একটা মানে গ্রুমিং বলা হয় না, নিজে থেকে একটা তৈরি করা পলিটিক্স সম্পর্কে আপডেট, মানে এই একটা জার্নি তোমার রয়েছে। দেখো এটা তো আমি তো বললাম যে আমি পলিটিক্যালি একদম নতুন, আমি কিছুই জানি না। ভারতীয় জনতা পার্টির কি সাংগঠনিক স্ট্রাকচার, মন্ডল সভাপতি কি সেটা জানতাম না, জেলা সভাপতি কি সেটা জানতাম না, রাজ্য সভাপতি কি জানতাম না, ঠিক আছে। বিশ্বাস করো আমি যখন জয়েন করবো বলি, তখন শুভেন্দু দাই আমাকে সবকিছু ওনার হাত দিয়েই জয়েন করেছি। এবং রাজনীতিক গুরু যদি বলেন তাহলে শুভেন্দু দিকে অনেক কিছু শিখিয়েছে আমাকে। যেখানে যেখানে আমি কিছু ভুলভাল মন্তব্য করি তো উনি আমাকে গাইড করেন। সো এই গাইডেন্সটা শোনাটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে সবসময় সবার থেকে নিতে হবে। সেটা আমি বিধানসভা দেখবে, সবসময় বিধানসভাতে আমি সবসময় প্রেজেন্ট থাকি, শেখার চেষ্টা করি। আমি যখন এসছি আই হ্যাভ টু ডু সামথিং, তো আমাকে করতে হবে, আমাকে শিখতে হবে। আমার কাছে নতুন কিন্তু অজানা, কিন্তু শিখতে দেরি লাগবে না যদি শেখার চেষ্টা থাকে। সেটা আমার ছোটবেলা আমার আসি যার হয় না আসিতেও হয় না, যে শিখবে সে শেখার ইচ্ছের উপর ডিপেন্ড করে তুমি কত কুইক তুমি ডেভেলপ। তোমার কমিটি মিটিং না হলেও তুমি বিধানসভায় চলে এসে বসে থাকো, বিভিন্ন রকমের তথ্য যাচাই করি, বিভিন্ন রকমের কথা শুনি, রাজনৈতিক কে কি ইন্টারভিউ দিচ্ছে টিভি ফলো করি, নিউজ ফলো করি, কে কি বলছে কে কি বলছে না। এবং মমতা ব্যানার্জি 21শে জুলাই বললো বাংলা ভাষা আন্দোলন করবো, বাংলা ভাষাতে আন্দোলন করবো। মমতা ব্যানার্জি বলে কি করে? আমরা যখন ছোটবেলায় পড়েছি, আমরা কবি নজরুল পড়েছি, রবীন্দ্রনাথ পড়েছি, শরৎচন্দ্র পড়েছি, ম্যাথমেটিক্স, ইংলিশ এসব পড়েছি, জিওগ্রাফি পড়েছি। এখন পড়তে হচ্ছে এপাং ওপাং ঝোপাং, ডিং ডাং ডুং ডাং,
হ্যাঁ এইসব হ্যাঁ। পড়তো। না, দর্শকদের জন্য না, জানিয়ে না, রাখি আমি- মমতার 19টা বই হ্যাঁ। স্কুলে রাখতেই হবে। না, না, আমি- মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আমি- বলেছেন আমার বই পড়ুন। আমি আপনাকে বলি, হ্যাঁ। নিজে বলছে বাংলা ভাষায় হ্যাঁ কে আমরা বাংলা ভাষা আন্দোলন করব, একদম ঠিক আছে, হ্যাঁ অথচ নিজে হিন্দিতে বলে যাচ্ছে। আমি এটা নিয়ে ভিডিও আজকে করেছি 2023 সালে ঈদের দিন আমার একদম ক্লিয়ারলি মনে আছে, রেড রোডে উনি যেখানে যাদের মুসলিম ভাইদের সামনে বসে, তারা মুসলিম ভাইরা তারা বাংলার লোক, তারা বাংলার মুসলিম, তারা বাংলা জানে। উনি বলছেন হিন্দিতে। উনি বলছেন প্রায় 25 মিনিট ইন্টারভিউ স্পিচ দিলেন, পুরোটাই হিন্দিতে বললেন, কারণ তারা বাংলা বোঝে না, হয় তারা বাংলা বোঝে না, নাহলে রোহিঙ্গা মুসলিম, হয় তারা বাংলা বোঝে না, নাহলে রোহিঙ্গা মুসলিম যারা ওই টুটো ফুটো বাংলা বলে, যেরকম দিদির হিন্দি সেরকম ওনার বাংলা, সেই কারণে ওনাদেরকে বোঝানোর জন্য হিন্দিতে বলতে হয়। সো এই যে ভোট বাতিলের আমি প্রশ্নে আসছি, যে দিদি বললো না যে আমি ইলেকশন ভুয়া ভোটার বাতিল। ইলেকশন কমিশন ঘেরাও ঘেরাও করবো। আজকে আমি বলছি আমার বাবা নেই, আমার মা নেই, আমার তার যদি ভোট থাকে, তারা দেখবে ভোটের সময় এসে তারা ঠিক ভোট দিয়ে যাচ্ছে, তারা ভোটের সময় ভোট দিয়ে যাচ্ছে, কিন্তু তোমার মারা গেছে। তোমার সেই ফ্যামিলিতে ভোটটা- এরকম ঘটেছে? না না, আমার ফ্যামিলিতে নেই, কারণ আমরা অপোজিশন, আমাদের থাকবেই না। যারা টিএমসি করে, যারা টিএমসি পঞ্চায়েত প্রধান, তার বাবা মা মারা গেলে এখন রেশন নেয়, আমি বিধানসভাতে এই তথ্য দিয়েছি। আচ্ছা তারা রেশন কার্ড থেকে রেশন তুলে, তার মা বাবা বহু বছর 20 বছর আগে মারা গেছে, ঠিক আছে, সেই সব তারা ভোটও দেয়। হ্যাঁ তো সেই সব ভোট বাদ দিলে মমতা ব্যানার্জি কি এসে যায়? আজকে তাহলে ভাবুন, আপনি ইলেকশন কমিশন কে ঘেরাও করবেন, তার মানে ওই মৃত ভোটার কিংবা রোহিঙ্গা ভোটারদের জন্যই আপনি সরকারে আছেন, আপনি ভয় পাচ্ছেন। আমি কথা দিচ্ছি, আপনি যদি ওইটা করেন, বাংলার মানুষ আপনাকে ঘেরবে। তারপরে বাংলার মানুষ চায় না দেশদ্রোহী এই বাংলায় থাকুক কিংবা ভুয়ো ভোটার থাকুক, এটা ক্লিয়ারলি বলছি। আমরা ভারতীয় জনতা পার্টি, যেদিন আপনি এই জিনিসটা করবেন, আমরাও আপনাদেরকে ঘেরাও করব। আচ্ছা হুমায়ুন কবির আচমকা খুব প্রতিবাদী হয়ে উঠেছেন। তিনি দেখুন, বলছেন উনি সবসময় নিউজে থাকতে চান, কখনো হিন্দুদের কেটে ভেসে দেবো 2 ঘন্টার মধ্যে, কখনো মন্ত্রী না দিলে এটা করে দেবো, ওটা করে দেবো, হ্যাঁ এই করতে থাকে। উনি আগে করুক, তারপরে বলুন, আগে করুক, যদি দম থাকে করুক, করার পর ইন্টারভিউটা দিন, আমি খুশি হব, সত্যি বলছি খুশি হব। আপনি আলাদা দল করবেন, করে দেখান, ওই বলে দিয়ে তারপরে দিদির কাছে সুড়সুড়ি গিয়ে বসে লাভ। আচ্ছা এবার একটা খুব প্রশ্ন, যেটা হয়তো তোমার পছন্দ নাও হতে পারে, কারণ আমি জানি তার সাথে তোমার খুব ভালো সম্পর্ক। সৌরভ গঙ্গোপাধ্যায়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে খুব ঘনিষ্ঠ একজন হিসেবে পরিচিতি পাচ্ছেন, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে স্পেনে যাচ্ছেন, তিনি এ রাজ্যে শিল্প করবেন, প্রচুর কথা। সৌরভ গাঙ্গুলি কোনো রাজনৈতিক পলিটিক্যাল লোক না। সৌরভ গাঙ্গুলিকে মমতা ব্যানার্জি ডেকেছে, সৌরভ গাঙ্গুলি গেছে। আজকে অমিত শাহ তার বাড়িতে ডিনার যেতে চেয়েছে, সেও না করেন, সে এসছে। বিজেপি যেদিন ডাকবে সেও আসবে, কোনো অসুবিধা নেই। না কিন্তু তুমি কি নাম্বার হিসেবে, মানে নাম্বার কিরম ভাবে দেবে, ক্রিকেটার হিসেবে না শিল্পপতি হিসেবে? ক্রিকেটার হিসেবে অবভিয়াসলি। শিল্পপতি হিসেবে না? শিল্পপতি এই তো সবে মাত্র শুরু করেছে, শিল্পটা চালু হোক, সাকসেস হোক, কোথায় শুরুই তো হয়নি। ভিত হয়েছে, এবার শুরু হবে, আগে হোক। নিয়ে একটা সাকসেসফুল একটা বাংলার টাইগার, হ্যাঁ ক্রিকেট ক্যাপ্টেন, তো ক্রিকেটে ওনার সবসময় থাকবে। উনি আজকে যদি 10,000 কোটি টাকা বিজনেস করে কামিয়ে নেয়, ওনার সৌরভ গাঙ্গুলি একটা কোথায় থাকবে, শিল্পপতি থাকবে না, ওর ক্রিকেটার থাকবে। সৌরভ গাঙ্গুলির সাথে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন, দ্যাটস তোমার একটা মানে ভালো অভিজ্ঞতা সৌরভ গাঙ্গুলির সাথে আর সচিন তেন্ডুলকার। আমরা যারা একদম মানে খেলা দেখি, আমরা সৌরভ গাঙ্গুলি সচিন তেন্ডুলকার অন্তর পাগল ছিলাম, ফলে তুমি দুজনের সাথেই মিট করেছো, দুজনের সাথেই প্রায় খেলেছো, ফলে 100-100 আমি ছিলাম বাংলাদেশে। মানে এইটা একটু বলো, মানে আমি শুনেছিলাম ওয়াইন খাওয়া হয়েছিল একটা, বেশ সুন্দর। সবকিছু মিডিয়ার সামনে বলতে নেই, আচ্ছা হ্যাঁ, সবকিছু মিডিয়ার সামনে বলতে নেই, বাট হ্যাঁ আই এম লাকি টু আমি খেলতে পেরেছি এরকম লেজেন্ডদের সাথে, যেখানে সচিন তেন্ডুলকার, যে ক্রিকেট অফ গড যাকে বলা হয়, তার 100 যখন যে বছর যেটা করে এশিয়া কাপ 2012 সালে, সেই সময় আমি ওই ম্যাচটা খেলি, তো সেটা একটা আলাদা অনুভূতি। আমরা সবাই মিলে প্রে করছিলাম যে পাজির এই 100টা হয়ে যাক, আমরা সেলিব্রেট। আর সৌরভ গাঙ্গুলির সাথে বহু ম্যাচ খেলেছি, আইপিএল খেলেছি, ডোমেস্টিক খেলেছি, ইন্ডিয়া খেলিনি, ডোমেস্টিক আইপিএল খেলেছি, ওনার আন্ডারে 4 বছর ওনার আন্ডারে খেলেছি আইপিএল, হ্যাঁ বহু বছর দলীপ ট্রফি খেলেছি, ওনার ক্যাপ্টেনশিপে বেঙ্গল রঞ্জি ট্রফি খেলেছি। একটা ওনার সাথে সবসময় আমার প্রত্যেক দিনে সারা সপ্তাহে 2 বার হলেও কথা। একটা মুহূর্ত বলো, মানে এরকম একটা মনে আছে সৌরভ গাঙ্গুলি
মানে চোখ বুঝলেই ওই মুহূর্তটার কথা মনে পড়ে যায়? সৌরভ গাঙ্গুলি রঞ্জি ট্রফি আমি যখন 2005-06 রঞ্জি ট্রফিতে সুযোগ পাইনি, 15 জনের টিম ঘোষণা হয়ে গেছে, ওই সময় গ্রেগ চ্যাপেলের কারণে উনি টিমের বাইরে ছিলেন। তখন আমি ওনাকে প্রচুর বোলিং করতাম, ভিডিও কনে প্র্যাকটিস হচ্ছিল, ওনারই ভিডিও কন। তো আমি ওনাকে প্রচুর বল করতাম, সো উনি প্রচুর প্র্যাকটিস করতেন, সৌরভ গাঙ্গুলি প্রচুর প্র্যাকটিস করতেন। তো সৌরভ গাঙ্গুলি খুব পছন্দ, পেস বল এমনি পছন্দ, তো আমি ভালো বল করছিলাম। তো উনি আমার হার্ডওয়ার্ক দেখে এবং আমি আন্ডার-22 পারফরমেন্স দেখে উনি 16 জনের সদস্য হিসাবে আমাকে অলরেডি সিলেক্ট করে নিয়েছে। দেবদাস গুপ্ত ক্যাপ্টেন ছিল। আচ্ছা, পরের দিন যখন আমি ওনাকে শুধু বল করতে যাই, তো বললো যে তুই পেপার দেখেছিস? আমি বললাম না। বলছে পেপারটা দেখে আয়। তো আমি গিয়ে ভেতরে গিয়ে পেপারটা দেখলাম, তাতে লেখা আছে দাদার অশোক দিনদা 16 নম্বর সদস্য হিসাবে উড়ে যাচ্ছেন মহারাষ্ট্রতে সৌরভ গাঙ্গুলির পরামর্শ। সো এইরকম একটা হেডলাইন ছিল। তো আমি সঙ্গে সঙ্গে খুব খুশি হলাম যে আমি বেঙ্গল টিমে সুযোগ পেলাম দাদার জন্যই। এবং আমি ওই বছরই কথা বলছি, 8টা উইকেট পেয়েছি, 3খানা ম্যাচ খেলেছি, তার মধ্যে মুম্বাইয়ের সাথে মুম্বাইতে গিয়ে বাঙালি মনে প্রথম আমি 5 উইকেট পেয়েছিলাম, আমি সেই বোলার ছিলাম। আচ্ছা, মুম্বাইতে গিয়ে মুম্বাইয়ের সাথে 5 উইকেট। সো মুম্বাইয়ের সাথে অনেকে 5 উইকেট পেয়েছে এদিক ওদিক, কিন্তু মুম্বাইতে গিয়ে 5 উইকেট আমার মনে হয় কেউ পায়নি সেই সময়। তো যাই হোক না কেন, আমি মাত্র 8খানা উইকেট পেয়েছি। ইস্ট জোন টিম তৈরি হচ্ছে দলীপ ট্রফির জন্য। তো আমাকে বললো তুই পারবি? আমি বললাম তুমি যদি চাও আমি পারবো, না পারার কি আছে। সো আমি সবসময় পারবো না এই জিনিসটা বলি না, ছেড়ে কথা বলার লোক না, মেদিনীপুরের ছেলে ভাই, বিদ্রোহী, ওখান থেকে তাম্রলিপ্ত সরকার গঠন একদম হয়েছিল। কোনো জিনিসের না নেই, হ্যাঁ পারবো। সো বলছে তাহলে তোকে নেবো। আমি বললাম তুমি চাইলেই নেবে, ক্যাপ্টেন। তো যাই হোক, আমি কোনো ক্রমে টিমে সুযোগ পেলাম। সেন্ট্রালের সাথে খেলা গোয়ালিয়রে প্রথম ম্যাচ, দলীপ ট্রফি ডেবিউ, 8 উইকেট। ওহ, লাভলি। সো Lovely. উনি আমাকে অপরচুনিটি হ্যাঁ, দিয়েছে, হ্যাঁ। কিন্তু ওনাকে আমি রেজাল্ট দিয়েছি। আইপিএলে সেই রকম সৌরভ গাঙ্গুলি, আমি টিমের বাইরে ছিলাম, প্রথমে তো অকশন হয়েছে, আমি তো বেঙ্গল প্লেয়ার, আমি ইন্ডিয়া খেলিনি, আমার অকশন হয়নি। অ্যাজ এ নেট বোলার শোয়েব আখতার আসবে না, সেই সময় বললো যে একটা বাংলা থেকে যে কোনো একটা প্লেয়ার নিবে। তো ফুল ফেজেটে বোলিং করছিলাম, রিকি পন্টিং, ব্রেন্ডন ম্যাকুলাম, জন বুকানন, সব সৌরভ গাঙ্গুলি সব নেটের পিছনে দাঁড়িয়ে দেখছে। আমাকে 3খানা ম্যাচ খেলালো, প্র্যাকটিস ম্যাচ, সেখানে ভালো বোলিং করলাম। তো আমাকে বললো যে তুই দলে থাকবি। সো যেদিন উড়ে যাবে ব্যাঙ্গালোর, সেদিন আমাকে, তার আগের দিন আমাকে হোটেলে ডেকে নিয়ে গেল। সেখানে আমি দেখলাম যে আমি 11 জনের দলের মধ্যে আছি, নট অনলি 20টা মেম্বার উড়ে যাচ্ছে, আমি 11 নম্বর, আমি প্লেইং 11-এ আছি। তো আমাকে গিয়ে বললো তোকে প্রথম বোলিং করতে হবে, ফার্স্ট ওভার বল, পারবি তো? হ্যাঁ পারবো। তো ফার্স্ট উইকেট আইপিএলে বিরাট কোহলি। সো এই জিনিসগুলো আছে, তোমাকে যদি কেউ ভরসা করে, তুমি তাকে রেজাল্ট দিয়ে দাও, সো একটা আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার থাকে। আর সৌরভ গাঙ্গুলির পাশে থাকবে, মিটনে থাকলে আমি 5 উইকেট পাবো।